আজকে আমাদের বিষয় ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্স হলো কিছু সংখ্যক নাম্বারকে যদি আয়তক্ষেত্রের আকারে, অর্থাৎ যেখানে যে আয়তক্ষেত্রের মধ্যে এম সংখ্যক মানে কিছু সংখ্যক রো থাকবে, কিছু সংখ্যক কলাম থাকবে, এইভাবে এটাকে সারি বলে, এটাকে স্তম্ভ। কিছু সংখ্যক রো থাকবে, কিছু সংখ্যক কলাম থাকবে। এবার ধরো এন সংখ্যক রো আছে আর এন সংখ্যক যদি সারি থাকে, এইভাবে একটা সংখ্যার আয়তক্ষেত্র যদি তৈরি করা হয়, তাহলে এই ধরনের সংখ্যার আয়তক্ষেত্রের সাজানোকে আমরা বলি ম্যাট্রিক্স। ধরো একটা ম্যাট্রিক্সের মধ্যে যদি এন সংখ্যক রো, এন সংখ্যক যদি কলাম থাকে, তাহলে তার সাইজকে বলা হয় এম ক্রস এন সাইজের ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে? ধরো ফর এক্সাম্পল, ধরো 3, 4, 6, 1, 5, 7। ধরো একটা আমি আয়তক্ষেত্রের আকারে সাজানো কিছু সংখ্যা লিখলাম। এই সংখ্যার মধ্যে দেখো দুটো রো আছে, দুটো সারি, আর 3টে কলাম স্তম্ভ আছে। তাহলে এর সাইজকে আমরা বলবো 2x3 সাইজ। মনে রাখবে, প্রথমে রোর সংখ্যা, সারির সংখ্যা, ক্রস, তারপরে স্তম্ভের সংখ্যা, তখন গিয়ে এটা সাইজ দাঁড়াবে 2x3। 2x3 বলবো না, এটাকে 2x3। ঠিক একইভাবে একটা ম্যাট্রিক্সের মধ্যে অনেক কটা রো, অনেক কটা কলাম থাকতে পারে। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, 3, 5, 7, 8, 0, 1, 5, 2, 4, 6, 9, -1। ধরো একটা দিলাম আমি, যেখানে রো এর সংখ্যা হলো 3, কলামের সংখ্যা হলো 4টে। তাহলে এই ম্যাট্রিক্সের সাইজ হলো 3x4 গেল। এটা ম্যাট্রিক্সের সাইজের ব্যাপারে। এইবার ম্যাট্রিক্স যেমন পজিশন ওয়াইজ যদি বলা হয়, তাহলে ধরো ম্যাট্রিক্সে আমি ইন জেনারেল লেখা এইভাবে, ধরো A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এইভাবে করে পজিশন ওয়াইজ আমরা ম্যাট্রিক্সকে লিখতে পারি। এখানে যে সাফিক্সগুলো আছে, যেমন 11, 12, 13, ধরো এটাকে ইন জেনারেল যদি বলা হয়, ধরো এ আই জে যদি থাকে, এ আই জে সাফিক্সের মানেটা হলো এই ম্যাট্রিক্সের মধ্যে ওই এলিমেন্টটা যেটা আইএথ রো অ্যান্ড জেথ কলামের ক্রসে আছে। হ্যাঁ, যেমন ধরো কথার কথা, এই এলিমেন্টটা যদি নিই, তাহলে 1, 2 মানে হলো প্রথম রো দ্বিতীয় কলামে আছে। ঠিক একইভাবে এটা যদি নাও, দ্বিতীয় রো তৃতীয় কলামে আছে। এইভাবে করে সাফিক্স ওয়াইজ আমরা এটাকে লিখতে পারি। তাহলে তোমাদের কিছু প্রশ্ন থাকবে এ আই এর আকারে, ওই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া থাকবে আই এর মান কত থেকে কত দূর। আই এর যে মানটা থাকবে এটা হলো প্রথমে, আর যে এর মানটা দ্বিতীয় অবস্থায় থাকবে। যেমন উদাহরণস্বরূপ আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এ আই জে সমান সমান ধরো দিল 3i - j, যেখানে আইটা হলো তোমার 1, 2, আর যেটা মানে হলো ধরো 1, 2, 3। এটা যদি থাকে, তাহলে আমাদের এখান থেকে বোঝা যাবে আই এর মান ম্যাক্সিমাম 2 আর জে এর মান ম্যাক্সিমাম 3। মানে আমরা এই মানগুলো যদি বসাই, তাহলে দেখবে ম্যাট্রিক্স যেটা তৈরি হবে তার সাইজটা হবে 2x3। এবার 2x3 ম্যাট্রিক্স মানে হলো তোমার A11, A12, A13, যেহেতু যেটা 3 অবধি পারবো, A21, A22, A23। তখন আমরা করবো কি, জাস্ট এই মানগুলো আমাদের বের করে নিতে হবে। ধরো A11 যদি বের করতে হয়, তাহলে এই যে এই জায়গায় আই এর জায়গায় 1, জে এর জায়গায় 1 বসবে, তাহলে 3 × 1 -1 অর্থাৎ 2। ঠিক A12 যদি বের করতে হয়, তাহলে 3 আই এর জায়গায় 1, জে এর জায়গায় 2, তাহলে 3 × 1 = 3 - 2 মানে 1 হলো। ঠিক একইভাবে 13 যদি বসাই, তাহলে 3 × 1 -3, তার মানে হলো 0। এইভাবে করে কিন্তু আমরা প্রথম সারির এলিমেন্টগুলো পেলাম। আমরা দেখো 0, A21 মানে I2, 3 × 6 - 1 মানে 5। ঠিক একইভাবে 22 মানে এখানে 2, এখানে 2, 3 × 6 - 2 মানে 4। ঠিক 23 মানে 3 × 6 - 3 মানে 3। এইভাবে করে আমাদের এলিমেন্টগুলো বার করতে হতে পারে। এরকম শর্ট কোশ্চেনে থাকে, ওগুলো দেখে নেবে। এইবার এখান থেকে আমরা বলি
যে প্রত্যেকটা ম্যাট্রিক্সে কিছু রো থাকবে, কিছু কলাম থাকবে। এই রোয়ের সংখ্যা আর কলামের সংখ্যার আধারে অনুসারে অনেকগুলো ম্যাট্রিক্স আমরা ব্যাখ্যা করে থাকি। ওই ম্যাট্রিক্সগুলো জেনে নিই আগে। ধরো একটা ম্যাট্রিক্স এমন হতে পারে যে আমরা এখন যেটা দেখলাম এখানে রোয়ের সংখ্যা আর কলামের সংখ্যা সেম ছিল না। যখন সেম থাকবে না এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো আয়তক্ষেত্র ম্যাট্রিক্স। কিন্তু যখনই রোয়ের সংখ্যা আর কলামের সংখ্যা সেম হয়ে যাবে, অর্থাৎ সারি তিনটে কলামও হয়তো স্তম্ভ তিনটে যদি থাকে, তাহলে এমন ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো স্কোয়ার ম্যাট্রিক্স, বাংলায় বর্গ ম্যাট্রিক্স। আর যদি সমান না থাকে তাহলে আয়তক্ষেত্র ম্যাট্রিক্স। তারপরে হবে তোমার ধরো একটা ম্যাট্রিক্স এমন হতে পারে 3, 5, 7, ধরো এটা লিখলাম আমি জাস্ট এক্সাম্পল। এখানে দেখতে পাচ্ছ তোমরা শুধু একটাই রো আছে, তাহলে শুধু একটাই যদি রো থাকে তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো রো ম্যাট্রিক্স, বাংলায় সারি ম্যাট্রিক্স খুব সম্ভবত। ঠিক একইভাবে ধরো 1, 5, 7 এমনও হতে পারে যে একটা ম্যাট্রিক্সের মধ্যে শুধু একটা কলাম আছে, রো নেই, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স, অর্থাৎ স্তম্ভ ম্যাট্রিক্স। এরকম হতে পারে। তারপরে হতে পারে ধরো কিছু ম্যাট্রিক্স এমনও পাওয়া যেতে পারে যেখানে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয়, ধরো 0, 0, 0, 0, 0, 0, 0, 0, এখানে দুইটারও 4টে কলাম আছে কিন্তু প্রত্যেকটা সংখ্যায় কি এলিমেন্টই হলো 0, এই ধরনের ম্যাট্রিক্স আমরা বলবো জিরো ম্যাট্রিক্স অথবা নাল ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। ঠিক একইভাবে এমনও হতে পারে একটা ম্যাট্রিক্সের মধ্যে, এবার এই ব্যাপারটা কিন্তু এরপরে যেটা বলবো এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে। যেমন এমনও হতে পারে একটা ম্যাট্রিক্স আমি লিখলাম 3, 0, 0, 0, -5, 0, 0, 0, 8 এমন একটা ম্যাট্রিক্স লিখলাম। আচ্ছা, আগে এটা বলি আমি যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের মধ্যে এই এলিমেন্টগুলোকে আমরা বলি কর্ণ, অর্থাৎ ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল, এটাকে বলি আমরা সেকেন্ডারি ডায়াগোনাল। এবার এমনও ম্যাট্রিক্স হতে পারে যার প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট শুধু নন জিরো, বাদ বাকি সবগুলোই যদি 0 হয় তাহলে এই ধরনের ম্যাট্রিক্স আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এবার এরকমও হতে পারে যে একটা ম্যাট্রিক্সে ঠিক ডায়াগোনাল ম্যাট্রিক্স কিন্তু এই ডায়াগোনাল কর্ণের এলিমেন্টগুলো কিন্তু সবগুলো সেম, এমনও হতে পারে ধরো 5, 0, 0, 0, 5, 0, 0, 0, 5, এই দুটোর মধ্যে বিশেষ কোনো ফারাক নেই। এখানেও ডায়াগোনাল এলিমেন্ট নন জিরো, এখানেও ডায়াগোনাল এলিমেন্ট নন জিরো, কিন্তু ডিফারেন্সটা কোথায়? এখানে কিন্তু ডিফারেন্ট এলিমেন্টগুলো আছে, এখানে সব এলিমেন্টগুলো সেম। যখনই ডায়াগোনালের এলিমেন্টগুলো সেম থাকবে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স, বাংলায়ও স্কেলারই বলে, স্কেলার ম্যাট্রিক্স। এবার এরকমও হতে পারে কি একটা ম্যাট্রিক্সে প্রত্যেকটা ডায়াগোনালি 1, প্রত্যেকটা ডায়াগোনালের এলিমেন্টগুলো প্রত্যেকটা 1, তখন এই ম্যাট্রিক্সকে আমরা বলবো ইউনিট ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স, বাংলায় একক ম্যাট্রিক্স। আচ্ছা, তোমরা কিন্তু আমি যে উদাহরণগুলো নিয়েছি এখানে 3x3 সাইজের বর্গ ম্যাট্রিক্স নিয়েছি বলে এটা বুঝবে না যে এটা শুধু 3x3 ব্যাপারেই হবে। এটা 2x2 এর ক্ষেত্রে হতে পারে, 4x4 এর ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে 3x3টাই ম্যাক্সিমাম ইউজ হয়, অথবা তার কম হয়, বেশি হয় না। ঠিক একইভাবে কিছু সংজ্ঞা তোমাদের জানতে হবে, এই সংজ্ঞাগুলো আমি বলে ফেলি। একটা হলো তোমার এমনও ম্যাট্রিক্স হতে পারে যেখানে ডায়াগোনালের পরের এলিমেন্টগুলো নন জিরো, বাকি সব এলিমেন্টগুলোই 0, এরকম হতে পারে। এই কর্ণের এই পাশে নন জিরো এলিমেন্ট, বাকি এই সাইডে কিন্তু 0, সব এলিমেন্টগুলো 0, এই ধরনের ম্যাট্রিক্স আমরা বলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স,
বাংলার ট্রায়াঙ্গুলার যখন বলেছে ত্রিভুজাকার কিছু ম্যাট্রিক্স বলবে, এটা ঠিক একইভাবে এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক একইভাবে তার উল্টোটাও হতে পারে। ধরো এরকম 3 5 7 2 4 3 0 0 0। এখানে দেখো এই ডায়াগোনালের ঠিক এই পাশটা নন জিরো বা ওই পাশটা জিরো। এই ধরনের ম্যাট্রিক্স আমরা বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এগুলোর নাম গেল। এইবার আরো কিছু জানতে হবে তোমাদের, যেমন ধরো একটা ম্যাট্রিক্স আমি লিখলাম 2 5 2 3 5 7, একটু চেঞ্জ করে দিচ্ছি আমি সুবিধার জন্য। এই সংখ্যাগুলোর কিন্তু কোনো মিনিং আপাতত নেই, এটা সাজিয়ে যখন অঙ্ক করবো তখন এই সংখ্যাগুলোর একটা মিনিং হবে। ধরো যে কোনো ম্যাট্রিক্স আমরা ইংলিশে যেভাবে সেটকে ক্যাপিটাল লেটারে ইউজ করা হয়, ঠিক একইভাবে এখানেও ক্যাপিটাল লেটারে ইউজ করা। ধরো এই হলো একটা ম্যাট্রিক্স যার সাইজটা হলো 2 x 3 সাইজের ম্যাট্রিক্স এটা। এইবার এই ম্যাট্রিক্সের রোগুলোকে যদি সারিতে স্তম্ভে যদি পরিণত করি, যদি রোগুলোকে স্তম্ভ কলামে যদি পরিণত করি, ধরো আমি কথা প্রথম রো আছে 2 5 2, এটাকে যদি আমি প্রথম কলাম যদি বানিয়ে দিই, আর ঠিক দ্বিতীয় রো যেটা আছে এটাকে দ্বিতীয় কলাম যদি লিখি, তাহলে আরেকটা ম্যাট্রিক্স পাওয়া গেল। ব্যাপারটা ক্লিয়ার হলো? রোকে আমি কলামে কনভার্ট করে দিয়েছি, তাহলে রোকে কলামে কনভার্ট করার পরে একটা নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে। এই ম্যাট্রিক্সকে আমরা বলবো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, যেটাকে লেখা হয় এ পাওয়ারের পাওয়ার তো ঠিক না, এখানে সাফিক্স থাকবে টি, এ টি, অনেক সময় এ ড্যাশও লেখা হয়। এটা হলো এ ট্রান্সপোজ, এটার মিনিংটা হলো এ ট্রান্সপোজ। তাহলে এর কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করা মানে কি, ঠিক এক্স্যাক্টলি তার রোগুলোকে কলামে কনভার্ট করে দেওয়া। এবার স্বভাবতই তোমার এটা যদি সাইজ 2 x 3 যদি হয়ে থাকে, তাহলে তার ট্রান্সপোজের সাইজটা 3 x 2 হয়ে যাবে, কারণ এখানের রোয়ের সংখ্যাটা এখানে কলাম হয়ে যাবে, এখানে কলামের সংখ্যাটা এখানে রো হয়ে যাবে। তাহলে এখানে 3টে রো পাওয়া যাচ্ছে, 2টো কলাম পাওয়া যাচ্ছে, তাহলে তার সাইজটাও চেঞ্জ হয়ে যাবে। এটা হলো তোমার ট্রান্সপোজ। এইবার আরেকটা জিনিস জেনে নিই। ধরো একটা ম্যাট্রিক্স আমি লিখছি 2 3 5 3 7 9 5 9 1, ধরো একটা ম্যাট্রিক্স লিখলাম, এটাকে আমি এই বলছি। একটা ম্যাট্রিক্স আমি লেখার পরে যদি এটার ট্রান্সপোজ যদি বের করি, এই ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ যদি বের করি, তাহলে কি পাবে তোমরা? 5 3 7 9, মানে এই রোকে আমি প্রথম রোকে প্রথম কলাম, দ্বিতীয় রোকে দ্বিতীয় কলাম, তৃতীয় রোকে তৃতীয় কলামে আমি লিখছি। এই লেখার পরে তোমরা দেখতে পাচ্ছ এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এই ধরনের ম্যাট্রিক্সকে যখন এর সমান সমান এ ট্রান্সপোজ হয়ে যাবে, তখন এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ওয়ার্ডটা খুব সম্ভবত প্রতিসম ব্যাপারটা আছে, প্রতিসম বলে, তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স হলো এটা। কিন্তু কোনো ম্যাট্রিক্স যদি এ ট্রান্সপোজ বের করলে ধরো ঠিক মিনিংটা চেঞ্জ হয়ে যায়, -a যদি দাঁড়ায়, তখন এটাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটার সংজ্ঞা যদিও এইটা না, এই সংখ্যাটা কিন্তু এটা কিন্তু কোনো অন্য একটা, এটা হলো বিকল্প সংজ্ঞা, বিকল্প ডেফিনিশন। অ্যাকচুয়ালি হলো aij ইকুয়াল টু aj যদি হয়, তখন সেটাকে আমরা বলবো সিমেট্রিক। aij সমান সমান aj ফর অল আইজে যখন মেনটেন করবে, তখন এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন এখানে যেমন ধরো a11 তার উল্টে দিই, তাহলে a11 বের হয়, তার সেম থাকবে। হ্যাঁ, ঠিক একইভাবে a12 যদি বলো, তাহলে এটা a12 প্রথম রো দ্বিতীয় কলাম। ঠিক a12 যদি বলো, এখানে আছে 3। ঠিক একইভাবে এটা যদি উল্টে দাও a21, তাহলে a21 হলো এটা, এটাও 3। এই রুলটাকে যদি মেনটেন করে, তাহলে এটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স।
ঠিক একইভাবে এটা যদি এইগুলো যদি চেঞ্জ হয়ে যায়, এ আই জে সমান সমান মাইনাস এ জে আই যদি হয়, তাহলে আমরা এটাকে বলবো স্কিউ সিমেট্রিক। সিমেট্রিকের জন্য এ আই জে সমান সমান এ জে আই, আর এই ক্ষেত্রে এ আই জে সমান সমান মাইনাস এ জে আই। এইবার যে কোনো ম্যাট্রিক্সকে দেখে কিভাবে বুঝতে পারবো কি এটা সিমেট্রিক কিনা, দেখার নিয়মটা হলো ঠিক প্রিন্সিপাল ডায়াগোনালকে যদি আমরা এইভাবে করে নিই, তাহলে ঠিক এলিমেন্টগুলো যদি আয়নার আকারে প্রতিবিম্ব আকারে যদি দেখা যায়, তাহলে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন 3 এখানে 3 আছে, 5 এখানে 5, এখানে 9 9, এটা হলো তোমার সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে কি হয়, স্কিউ সিমেট্রিক ক্ষেত্রে একটা জিনিস জানতে হবে কি এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই কখন হবে, যখন এ আই আর জে এর মানটা আলাদা থাকবে। কিন্তু যখনই এ আই আর জে এর মানটা সেম থাকবে, তখন ওই এলিমেন্টগুলো যদি জিরো হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ বলছি আমি, কেন এটা জিরো হয় তার কারণ বলছি। ধরো এ একটা লিখলাম 1, একটা লিখলাম আমি 1, অ্যাকচুয়ালি দুটোই 1, কিন্তু ব্যাপারটা তো জাস্ট নোটেশনে আলাদা, কিন্তু পজিশন যদি চেঞ্জ করে দিই এগুলোর, তাহলে এটা এই পাশে, এটা এই পাশে, তখন এইটা হয়ে যাবে। এবার আমি জাস্ট বোঝানোর জন্য আমি লিখেছি এটা যে এ আই জে সমান সমান এ জে আই, জে এর মান এখানে এইভাবে লিখেছি আমি। তখন কি হলো, অ্যাকচুয়ালি প্রকৃতভাবে এটাও A11, এটাও A11, কিন্তু এই A11কে যদি আমি এই পাশে আনি 2A11, তখন এটা জিরো হয়ে যাবে, তাহলে A11টা জিরো হয়ে যাবে। আর এই ব্যাপারটা A11 এর ক্ষেত্রেও ঘটবে, A22 ক্ষেত্রেও ঘটবে, A33 ক্ষেত্রেও ঘটবে। তার মানেটা হলো একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো হবে। যেমন ধরো আমি লিখছি 0 3 -5, তারপরে -3 0 7 5 -7 0। ধরো এই ম্যাট্রিক্সটা ঠিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের স্পেশালিটিটা হলো ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো থাকবে, আর ঠিক ডায়াগোনাল এলিমেন্টের ঠিক দুপাশে যে এলিমেন্টগুলো থাকবে তার চিহ্নটা ডিফারেন্ট হবে। যেমন এখানে 3 থাকলে তার উল্টো দিকটা আছে -3, এখানে -5 থাকলে এই পাশটা আছে 5, এখানে 7 থাকলে এই পাশটা আছে -7। এইভাবে করে আমরা জাস্ট দেখে আমরা বুঝতে পারবো যে কোনো ম্যাট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্স না স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা এক ধরনের ম্যাট্রিক্স গেল। এইবার জানতে হবে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল সমান কখন হবে। সমান ম্যাট্রিক্স কখন বলে, সমান ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা জিনিস জানতে হবে কি দুটো ম্যাট্রিক্সের সমান হওয়ার জন্য তাদের কিন্তু সাইজটা সেম হতে হবে। সাইজটা সেম হওয়ার পরে ধরো আমি লিখছি এ হলো একটা ম্যাট্রিক্স, যেটাকে ধরো পজিশন ওয়াইজ এ আই জে লিখি, এইভাবে লেখা হয় ম্যাট্রিক্সে, জাস্ট ব্র্যাকেটের ভেতরে এ আই জে, অর্থাৎ আই আর জে এর মান দেওয়া থাকলে আমরা ম্যাট্রিক্স বের করা শিখেছি। ঠিক একইভাবে ধরো বি একটা ম্যাট্রিক্স, যেটাকে আমি লিখলাম বি আই জে, তখন এই দুটো ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন এদের সাইজ সমান, আর অ্যাট দ্য সেম টাইম এ আই জে সমান সমান বি আই জে, মানে প্রত্যেকটা এলিমেন্টগুলোও যদি সমান থাকে, তাহলে এই ধরনের দুটো ম্যাট্রিক্সকে আমরা বলবো সমান ম্যাট্রিক্স, ইকুয়াল ম্যাট্রিক্স। এইবার এইগুলো হলো সম্পূর্ণ ম্যাট্রিক্স, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের কথা বললাম। এবার জানতে হবে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে হবে, বা হবে কিনা সেটাও জানতে হবে, সবসময় সম্ভব না। এইবার ধরো দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, না তার আগে একটা বলি স্কেলার মাল্টিপ্লিকেশন। যে কোনো স্কেলার দিয়ে একটা ম্যাট্রিক্সকে গুণ করা, তার নিয়মটা আমি মুখে মুখে বলে ফেলি। যে কোনো ম্যাট্রিক্সকে একটা স্কেলার দিয়ে গুণ করা মানে হলো ওই স্কেলারটা যদি তুমি ম্যাট্রিক্স সাইনের যদি ভেতরে নিতে হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করতে হবে। নোটেশন ওয়াইজ যদি এভাবে বলি আমরা এ আই জে, তাহলে এটা হয়ে যাবে এন এ আই জে। এইভাবে যদি না বুঝতে পারো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 2 3 5 6 1 7, এইভাবে একটা ম্যাট্রিক্স নাম, এটাকে যদি 5 দিয়ে যদি গুণ করতে হয়, ধরো এই 5টাকে যদি আমি ভিতরে নিই, তাহলে করতে হবে কি এই 5 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করতে হবে। এবার যদি গুণ করি 10 5 3 15 25, তারপরে 30 5 35, এটা হলো তোমার স্কেলার গুণফলের নিয়ম। অর্থাৎ কোনো স্কেলার দিয়ে যদি ভেতরে যদি গুণ করতে নিয়ে যেতে হয়, তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ হবে। এটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন। এইবার দুটো ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ করা। তাহলে এবার বলি
দুটো ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ তখনই সম্ভব যখন তাদের সাইজটা সেম থাকতে হবে। সাইজ যদি সেম না থাকে দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যায় না। ধরো আমি লিখছি, এক ম্যাট্রিক্সে লিখলাম 5 3 7 2 4 6 3 9। আমি জানানোর জন্য আমি লিখলাম আর কি, আমি সাইজটা চেঞ্জ করে দিলাম, নাহলে মনে হবে যে সব সাইজই কিন্তু 2x3 হবে, এরকম না, যে কোনো সাইজের হতে পারে। তাহলে এটা সাইজ হলো 2x4। ঠিক এই 2+4 যদি 2 1 5 0 7 3 4 6 এই দুটো লিখলাম। এই দুটোকে যোগ বা বিয়োগ করা তখনই সম্ভব যখন তাদের সাইজটা সেম থাকবে। তা আমি যে ম্যাট্রিক্স লিখেছি এটা সাইজটা হলো 2x4, এটা সাইজ হলো 2x4। এবার 2x4 যদি সাইজ থাকে তাহলে যোগ করা যাবে। এবার যোগের নিয়মটা কি, যোগ বা বিয়োগের নিয়মটা কি? নিয়মটা হলো করেসপন্ডিং এলিমেন্টগুলোকে যোগ বা বিয়োগ করতে হবে, এখানে যে সাইন থাকবে তার উপর নির্ভর করে। যেমন এখানে যোগ সাইনটা আছে, তাহলে হবে কি আমরা যোগ করে লিখবো। যেমন এখানে a11 যোগ হবে, তারপরে 3 + 1, তারপরে 7 + 5, তারপরে 3 + 0, 2 + 7, 4 + 3, 6 + 4, 9 + 6, যা দাঁড়ালো 5 2 7 4 12 3 9 7 10 15। এইভাবে করে দুটো ম্যাট্রিক্সকে যোগ অথবা মাইনাস থাকলে বিয়োগ করা যায়। কন্ডিশনটা হলো দুটোরই সাইজ কিন্তু সেম থাকতে হবে, আর নিয়মটা হলো করেসপন্ডিং প্রত্যেকটা এলিমেন্ট ওই পজিশনের এলিমেন্টের সাথে যোগ বা বিয়োগ হবে অ্যাকর্ডিংলি। এটা হলো যোগ বিয়োগের নিয়ম। এবার বলি গুণফলের নিয়মটা কি। এবার গুণফলের নিয়মটা একটু কঠিন আছে, এটা মন দিয়ে শুনবে। গুণফলের নিয়মটা কি? এবার ঘটনা হলো যেমন যোগ বা বিয়োগের ক্ষেত্রে যেটা বলেছি যে দুটো ম্যাট্রিক্সের সাইজটা সেম হতে হবে এক্স্যাক্টলি। এবার সেম যদি না থাকে যোগ বিয়োগ করা যাবে না। ঠিক একইভাবে গুণফলের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। দুটো ম্যাট্রিক্স ধরো এ আর বি, দুটো ম্যাট্রিক্স, এই দুটো প্রথমে স্থির করতে হবে এই দুটো ম্যাট্রিক্সের গুণফলটা হবে কখন। নিয়মটা হলো নাম্বার অফ রো অফ এ ইকুয়াল টু নাম্বার অফ কলাম অফ বি। অর্থাৎ প্রথম, মনে রাখবে আমি যে ওয়ার্ডটা ইউজ করছি, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের, সরি ভুল লিখেছি, কলাম এখানে রো। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যার যদি সমান হয় তাহলেই দুটো ম্যাট্রিক্সকে গুণ করা যাবে, না হলে করা যাবে না। ঠিক আছে, এটা হলো প্রথম শর্ত। যেমন ধরো এই ম্যাট্রিক্সের সাইজ হলো ধরো m × n, এটার সাইজ হলো n × p। আমি সাইডে সাইজটা লিখলাম। তাহলে এখানে রো এর সংখ্যা m, কলামের সংখ্যা n, এখানে রো এর সংখ্যা n, কলামের সংখ্যা p। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা n, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা n। তাহলে এই ধরনের দুটো ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। যখন যাবে তখন আমরা বলবো এবি ইজ কনফার্ম বা কনফার্মেবল ফর দ্য প্রোডাক্ট এবি, অর্থাৎ এবি গুণফল সম্ভব, সংজ্ঞাত বলতে পারো। এইবার এটা হলো তোমার গুণ করা যাবে কি যাবে না এটা শিখলাম। এবার গুণ যদি করা হয় তাহলে নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। এবার সেই ম্যাট্রিক্সের সাইজ কি হবে সেটা হবে তোমার, মনে রাখবে এই যে প্রথমের কলামের সংখ্যা দ্বিতীয় রো এর সংখ্যা সমান হলো, তাহলে ধরো গুণ করে একটা নতুন ম্যাট্রিক্স পাওয়া গেল। ধরো এটাকে যদি আমি এবি ম্যাট্রিক্স যদি বলি তাহলে তার সাইজ কত হবে, তার সাইজটা হবে m × p। এইভাবে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আছে, কিন্তু দুটো আলাদা আলাদা সাইজের ম্যাট্রিক্সে গুণ করে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তার সাইজ কত, তার নিয়মটা হলো এই। ক্লিয়ার? প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সমান, তার সাইজটা হবে m × p। ক্লিয়ার? এইটা গেল গুণ করা যাবে কিনা। কিন্তু এখানে দেখো গুণের যদি ব্যাপার থাকে, ধরো তোমাকে যদি কেউ BA বার করতে বলে তখন কি হবে, এটা তখন সম্ভব যখন বি এর কলামের সংখ্যা এর রো এর সংখ্যা সমান। তো বি এর কলাম এখানে p, এর
রোটা হলো এম, তাহলে পি আর এম সমান না, তাহলে বি এটা গুণ করা যাবে না। এই জন্য একটা আমরা যদিও আগের ক্লাসে বলো ছোট ক্লাসে বলো কিছু নিয়ম ছিল সবসময় যেটা মেনটেন হতো না। যেমন বলি গুণ 3 আর 5 গুণ করলে যা হয় 5 আর 3 গুণ করলে তাই হয়। তাহলে এই রুলটাকে ফলো করলে এটাকে আমরা বলতাম কমিউটেটিভ প্রপার্টিকে ফলো করলো। ঠিক একইভাবে কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমিউটেটিভ প্রপার্টি ফলো হয় না। যেমন আমরা বিয়োগের ক্ষেত্রে হয় না, যেমন 3 বিয়োগ 5, 3 মাইনাস 5, 5 মাইনাস 3 দুটো কিন্তু সমান না। তাহলে মাইনাসের ক্ষেত্রে কিন্তু কমিউটেটিভ প্রপার্টি ফলো হলো না, ঠিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় না। কিন্তু অনেক সময় ধরো এখানে এবিটা গুণ করা গেল, বি এটা গুণ করা গেল না। অনেক সময় হতে পারে কি এ বি কে গুণ করা যাবে, বি এ কেও গুণ করা যাবে। যেমন কেমন ক্ষেত্রে ধরো এ সাইজ হলো তোমার 3x2 আর বি এর সাইজটা হলো ধরো 2x3, তখন তো এই ক্ষেত্রে আমরা এ বি গুণ করতে পারবো। তার কারণটা কি? তার কারণটা হলো এর কলাম হলো 2, বি এর রোটা হলো 2, তাহলে গুণ করে কিন্তু তার সাইজটা হয়ে যাবে 3x3, অর্থাৎ গুণ করা গেল 3x3 সাইজের আমরা ম্যাট্রিক্স পাবো। ঠিক একইভাবে বি এ যদি বার করি তাহলে বি এর কলাম এর রো এর সমান, তখন বি আর এ কেও গুণ করা যাবে, তখন তার সাইজটা কিন্তু দাঁড়াবে 2x2, অর্থাৎ এ বিও পাওয়া গেল বি এও পাওয়া গেল গুণফল, কিন্তু তাদের অর্ডারটা চেঞ্জ হয়ে গেল। এখানে এ বির ক্ষেত্রে সাইজটা হলো 3x3 আর এখানে কিন্তু সাইজটা হলো 2x2, তো সাইজটাই মিলল না, তাহলে সমান হওয়ার তো কোনো চান্সই নেই। ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে এ বি আর বি এটা সবসময় সমান হয় না ম্যাট্রিক্স গুণফলের ক্ষেত্রে। এইবার এতক্ষণ যেটা শিখলাম আমরা শিখলাম কি গুণ করা যায় কি না, আর গুণ করা গেলে তার সাইজটা কত দাঁড়াবে, এ বিরও সাইজ বি এরও সাইজ কত দাঁড়াবে সেটা আমরা দেখলাম। এইবার ধরো এতক্ষণ যেটা শিখলাম সেটা শুধু গুণ করা যাবে কিনা সেটা শিখলাম। এবার ধরো গুণ কিভাবে করব, এটা একটা নিয়ম আছে। ধরো আমি সেটাকে ধরো দুটো ম্যাট্রিক্স গুণ করতে হবে, আমি লিখছি 3 1 2 5 2 4 2 3 5 7 1 4। ধরো এই দুটো ম্যাট্রিক্সে গুণ করা যাবে। প্রথম কন্ডিশনটা হলো গুণ করা যাবে কিনা। এর সাইজ কত? 2x3। এর সাইজ কত? 3x2। এখানে এটা আর এটা মিলে গেল, তার মানে এটা গুণ করা যাবে। এবার গুণ করার নিয়মটা কি, পদ্ধতিটা আমি পরে বলছি, নিচে বলছি তোমাকে। ধরো নিয়মটা হলো যদি এভাবে লেখা যায় না, ধরো এখানে আমি প্রথম ম্যাট্রিক্সে যদি দুটো রো আছে এটা, আর দ্বিতীয় ম্যাট্রিক্সে 3টে কলাম আছে C1 C2 C3, এইভাবে লিখছি আমি। ধরো এখানে দুটো রো, এখানে 3টে কলাম আছে, সরি এখানে রো দুটো কলাম দুটো কলাম আছে, এখানে দুটো রো এখানে দুটো কলাম। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে গুণটা হবে এইভাবে R1 C1 R1 C2 R2 C1 R2 C2। যদিও এই লেখাটা শুধু বোঝার জন্য ঠিক, কারণ R1 তো কোনো একটা সংখ্যা নয়, R1 তো হলো 3টে এলিমেন্ট নিয়ে R1। ঠিক একইভাবে C1 তো কোনো একটা সংখ্যা নয়, 3টে এলিমেন্ট নিয়ে একটা কলাম C1। তাহলে R1 C1 বের করার নিয়মটা কি, এটা জাস্ট নোটেশন বোঝার জন্য। নিয়মটা হলো প্রথম সারি প্রথম স্তম্ভকে গুণ করা মানেটা হলো করসপন্ডিং এলিমেন্ট গুণ হবে, অর্থাৎ এটার সাথে এটা গুণফল, এটার সাথে এটা গুণফল, এটার সাথে এটা গুণফল বের করে যোগ করতে হবে। তাহলে নতুন এলিমেন্টের নতুন ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট অর্থাৎ 1 1 পজিশনের এলিমেন্টটা পাওয়া যাবে। এটা হলো পদ্ধতি। ঠিক একইভাবে প্রথম রো দ্বিতীয় কলাম, দ্বিতীয় রো প্রথম কলাম, দ্বিতীয় রো দ্বিতীয় কলাম। এখানে পজিশনগুলো দেখো 1 1 1 2 2 1 2 2, এই ব্যাপারগুলো পজিশনটা বুঝতে হবে। তাহলে আমি যদি এইখানে যদি গুণ যদি করতে চাই তাহলে কি হবে দেখো, প্রথম রো এর সাথে প্রথম কলাম, তাহলে এইটার সাথে এটা গুণফল, অর্থাৎ এইভাবে গুণ করতে হবে, এটা। তাহলে এখানে 3 গুণ 2 প্লাস 1 গুণ 5 প্লাস 2 গুণ 1, এটার সাথে এটা গুণ করলাম, তাহলে 1 1 পজিশনের এলিমেন্টটা পাওয়া যাবে। ঠিক একইভাবে প্রথমের সাথে দ্বিতীয় এলিমেন্ট যদি গুণ করি তাহলে হবে 3 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 4।
এটা হলো এই এলিমেন্টটা। ঠিক আছে, R2C1 মানে দ্বিতীয় রো প্রথম কলাম। তাহলে 5-এর সাথে 2-এর গুণ প্লাস 2-এর সাথে 5-এর গুণ প্লাস 4-এর সাথে 1-এর গুণ। ঠিক আছে, 5 2 4 2 5 1 এভাবে গুণ। তারপর ঠিক একইভাবে দ্বিতীয় কলামের সাথে দ্বিতীয় রোয়ের সাথে দ্বিতীয় কলাম 5 3 2 7 4 4। এইভাবে করে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটাকে লিখতে হবে। 3 2 6 5 11 2 13, 3 2 9 7 16 16 8 24, 10 10 20 4 24 15 14 29 16 45। এইভাবে করে পঞ্চান্ন হবে না, 15 14 16, ঠিকই আছে, 45ই হবে। এইভাবে করে একটা নতুন ম্যাট্রিক্স পাওয়া গেল। দেখো রুল যদি দেখো তুমি তাহলে বুঝতে পারবে এর সাইজ ছিল কত, 2x3, এটা সাইজ ছিল 3x2। তাহলে নতুন ম্যাট্রিক্সের সাইজ কত হওয়ার কথা, 2x2 হওয়ার কথা, 2x2 ম্যাট্রিক্স পাওয়া গেল। ঠিক আছে, এটা হলো তোমার গুণ করার নিয়ম। গুণটা তোমাকে মাইনুটলি দেখতে হবে। এটা সামান্য যদি কনসেন্ট্রেশন যদি নষ্ট হয়ে যায় তাহলে ভুল হওয়ার প্রচণ্ড সম্ভাবনা থাকে। ঠিক একইভাবে কিছু ম্যাট্রিক্স গুণফল নিয়ে এখানে কিছু নিয়ম আছে, তোমরা বইয়ে দেখে নেবে। সেটা হলো তোমার ম্যাট্রিক্স গুণফলটা কমিউটেটিভ না, ম্যাট্রিক্স গুণফলটা কিন্তু আবার অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাকে বলে, ধরো এ বি সি ইকুয়াল টু এ বি সি, এটা যদি হয় মেনটেন করে তাহলে এটাকে বলি আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ মানে কি, ধরো মানে এবিসি তিনটার গুণফল বের করার ক্ষেত্রে আমি প্রথম দুটাকে গুণ করে তারপরে তৃতীয়টাকে গুণ করলাম, না দ্বিতীয় দুটোকে গুণফল করে তার সাথে প্রথমের গুণফল করলাম, সেটা ইম্যাটেরিয়াল, দুটো সেম থাকবে। তাহলে এই রুলকে যদি ফলো করে তাহলে এটাকে আমরা বলি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিকে ফলো করা। তো এটা হলো টোটাল ম্যাট্রিক্সের সম্পর্কে জানা। তোমাদের যেটা জানতে হবে বেসিক্যালি ম্যাট্রিক্স ইনটুটা জানতে হবে, আর কোন ম্যাট্রিক্সকে কী বলে এই নামগুলো তোমাদের জেনে নিতে হবে। তারপরে অঙ্কগুলো আমরা দ্বিতীয় ক্লাসে করব। থ্যাংক ইউ।